সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বিশ্ব সবই দেখছে, মিয়ানমারের জান্তাকে জাতিসংঘের হুঁশিয়ারি। আমেরিকা ও ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত শেষ করতে পারলেন না বেনসুদা। পরমাণু সমঝোতায় ফেরার আগে অবশ্যই আমেরিকাকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, বলছে ইরান। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি বিমান ঘাঁটিতে হুতিদের হামলা। চীন ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি নিয়ে শঙ্কা বাড়ছে এবং ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ঝুঁকিতে কমছে নগদ আয়ও। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বাবর ক্রুজ মিসাইল নামে ক্ষেপণাস্ত্রটি অন্তত 450 কিলোমিটার দূরে নির্ভুলভাবে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার 11 ফেব্রুয়ারি এমন একটি পরীক্ষা সফল হওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক কর্মকর্তা ও গবেষক বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট আরিফ আলভিও জানিয়েছেন শুভেচ্ছা। গত 3 সপ্তাহে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইসলামাবাদ। এর আগে 20 জানুয়ারি নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন 3 এর সফল পরীক্ষা চালায় তারা। এরপর চলতি মাসের শুরুতেই গজনবি নামে আরও একটি মিসাইলের পরীক্ষা চালানো হয় দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে। আর বৃহস্পতিবার তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। দেশটির শাহিন 3 ক্ষেপণাস্ত্র 2750 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের হাতে থাকা সর্বোচ্চ পর্যায়ের মিসাইল এই শাহিন, যদিও এটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম কিনা তা জানায়নি ইমরান খান সরকার। তবে বিশ্লেষকদের ধারণা এটি পরমাণু অস্ত্র বহন করতে পারে, আর এ নিয়েই চিন্তার ভাঁজ শত্রুপক্ষে। পাশাপাশি চীনের সঙ্গে সমন্বয় করে এগুলোয় বাড়তি সুবিধা পাচ্ছে পাকিস্তান। মিয়ানমারের জান্তাকে জাতিসংঘের হুঁশিয়ারি। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক উপ হাই কমিশনার নাদা আল নাসিফ মিয়ানমারের জনগণের বিরুদ্ধে সহিংসতা পরিহার করার জন্য দেশটির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব সবই দেখছে, মিয়ানমারের প্রতিবাদী জনগণের বিরুদ্ধে সামরিক বাহিনীর সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কারো দৃষ্টির বাইরে থাকবে না। শুক্রবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন। নাসিফ সুস্পষ্ট করে বলেন, এটি পরিষ্কার যে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী কিংবা প্রাণঘাতী নয়, নির্বিচারে এমন কোনো অস্ত্র ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে না। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। দেশটির রাজনৈতিক নেতা, সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের আটক করা হয়েছে। এর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ, কিন্তু তাদের উপর সামরিক বাহিনী হামলা চালাচ্ছে বলে খবর বের হয়েছে। এরপরই জাতিসংঘ মানবাধিকার পরিষদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো। আমেরিকা ও ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত শেষ করতে পারলেন না বেনসুদা। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর ফাতু বেনসুদাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থার জন্য নতুন চিফ প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন ব্রিটিশ আইনজীবী করিম খান। বেনসুদা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের এবং ইরাক ও আফগানিস্তানে আমেরিকা ও তার মিত্রদের বিভিন্ন যুদ্ধাপরাধের তদন্ত করছিলেন। তাকে যাতে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে লবিং জোরদার করেছিল ইসরায়েল।
পাশাপাশি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেনসুদার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। শুক্রবার আইসিসির 131টি সদস্য দেশ নতুন চিফ প্রসিকিউটর নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটিতে অংশ নেয়। গোপন ব্যালটে নতুন চিফ প্রসিকিউটর নির্বাচিত করা হয়। এতে করিম খানের পক্ষে ভোট পড়ে 72টি। এ পদে নির্বাচিত হওয়ার জন্য তার প্রয়োজন ছিল 62 ভোট। এক্ষেত্রে প্রয়োজনের চেয়ে তিনি 10টি ভোট বেশি পেয়েছেন। তার বিপরীতে এই নির্বাচনে আয়ারল্যান্ড, স্পেন ও ইতালির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী 9 বছর ব্যারিস্টার করিম খান এই দায়িত্ব পালনের সুযোগ পাবেন। 2019 সালের ডিসেম্বর মাসে বেনসুদা প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছিলেন, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েল যুদ্ধাপরাধ করে থাকতে পারে। পরমাণু সমঝোতায় ফেরার আগে আমেরিকাকে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফেরার আগে আমেরিকাকে অবশ্যই ইরানের উপর থেকে সমস্ত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি প্রমাণযোগ্য হতে হবে। শুক্রবার এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি এসব কথা বলেন। এ সময় তিনি পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে ইরানের বর্তমান সরকারের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেন। আব্বাস আরাকচি পরিষ্কার করে বলেন, বহুজাতির অংশগ্রহণে সই হওয়া সমঝোতায় ইরানকে পরিপূর্ণভাবে সহযোগিতা করতে হলে তার আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলো অবশ্যই প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, আমেরিকাকে এই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বাস্তবে, কথায় কিংবা কাগজে নয়, এবং আমরা যখন মনে করব নিষেধাজ্ঞা উঠে গেছে তখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাব। 2018 সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের পাশাপাশি নতুন বহু নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সমঝোতায় টিকে থাকে, কিন্তু সমঝোতা পরিপূর্ণ বাস্তবায়নের ক্ষেত্রে ইউরোপের দেশগুলো গড়িমসি করে। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি বিমান ঘাঁটিতে হুতিদের হামলা। ইয়েমেনের জনপ্রিয় হুতি আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমান ঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। জেনারেল সারি জানান, সৌদি ঘাঁটিতে হামলার জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে এই ক্ষেপণাস্ত্র এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি। ইয়েমেনের এই সেনা কর্মকর্তা পরিষ্কার করে বলেন, সৌদি আরব যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনিদের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। কয়েকদিন আগে ইয়েমেনিরা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর পর কিং খালিদ বিমান ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এদিকে ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের একটি CH কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। চীন ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি নিয়ে শঙ্কা বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন বা EU এবং চীনের মধ্যে গত 30 জানুয়ারি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়। তবে বিশ্লেষকরা বলছে, এই বাণিজ্য চুক্তির কারণে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। গোটা বিশ্বের মতো ইউরোপীয় চীনের একাধিক সংস্থা ব্যবসা করে। ইউরোপে চীনের বাজারও যথেষ্ট, কিন্তু এখনও পর্যন্ত চীনের বাজার উন্মুক্ত নয়।
বিদেশি সংস্থাকে সেই অর্থে চীনে বাণিজ্য করতে দেওয়া হয় না। এ নিয়েই প্রায় 7 বছর ধরে চীনের সঙ্গে আলোচনা চলছিল ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য ছিল, ইউরোপে চীনকে বাণিজ্য চালিয়ে যেতে হলে ইউরোপের বিভিন্ন দেশকেও চীনে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। প্রাথমিকভাবে চীন এই প্রস্তাবে সহমত ছিল না, তবে শেষ পর্যন্ত বিশেষ কয়েকটি ক্ষেত্রে চীনের বাজার খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশের প্রেসিডেন্ট শি জিনপিং। রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং ফিনান্সিয়াল সার্ভিসে ইউরোপ চীনের কাছে সমান অধিকার চেয়েছে, অর্থাৎ চীনের সংস্থা যে সুবিধা পায় ইউরোপের সংস্থাকেও সেই সুযোগ করে দিতে হবে। অন্যদিকে চীনও এনার্জি সহ একাধিক বিষয়ে ইউরোপের কাছে বিশেষ সুবিধা চেয়েছে। অর্থনীতিবিদদের একাংশের বক্তব্য, শেষ পর্যন্ত এই চুক্তিতে লাভবান হবে চীন, কারণ ইউরোপে আরও বেশি বাণিজ্যের সুযোগ পাবে তারা। ইউরোপের ক্ষেত্রে চীন বাজার পুরোপুরি খুলবে না। চীনের সংস্থা ছাড়া এখনও ইউরোপের সংস্থাগুলি সরাসরি চীনে ব্যবসা করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ঝুঁকিতে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অভিশংসন বিচারের মুখোমুখি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই তার সবচেয়ে লাভজনক রিয়েল এস্টেট ব্যবসা ঝুঁকির মুখে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ট্রাম্প অর্গানাইজেশনের বড় নগদ অর্থ আসে রিয়েল এস্টেট ব্যবসার অংশীদারিত্ব থেকে, কিন্তু অনেক ঋণ থাকায় এবং মুনাফা কমে যাওয়ায় ট্রাম্পের রিয়েল এস্টেট এবং অতিথি সেবার ব্যবসা এখন ধুঁকছে। করোনা মহামারী এর অন্যতম বড় কারণ। নিউ ইয়র্ক সিটি ও সান ফ্রান্সিসকোতে দুটি ফার্স্ট ক্লাস বাণিজ্যিক ভবনের মালিকানায় অংশীদারিত্ব রয়েছে ট্রাম্প অর্গানাইজেশনের। ট্রাম্পের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে তার মধ্যে এ দুটি সম্পত্তি থেকে বেশি মুনাফা হয়। এই ভবনগুলোর মালিকানায় ট্রাম্প অর্গানাইজেশনের 30% শেয়ার রয়েছে, আর 70% শেয়ার রয়েছে ভর্নাদো রিয়েলিটি এস্টেটের। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্টিভেন রোথ এখন ট্রাম্পকে নগদ অর্থ দেওয়ার বিষয়টি প্রত্যাহার করা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করছেন। এটা হলে ট্রাম্প অর্গানাইজেশনের নগদ অর্থ প্রাপ্তির পরিমাণ কমে যাবে। ট্রাম্প তার শেয়ারের অংশ ডিসকাউন্টে ভর্নাদোর কাছে বিক্রি করে দিতে বাধ্য হতে পারেন। সেই ক্ষেত্রে ট্রাম্পের নগদ অর্থ পাওয়ার বড় উৎস হাতছাড়া হতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভর্নাদো রিয়েলিটির সঙ্গে তাদের আলোচনার বিষয়ে জানাতে অস্বীকৃতি জানান ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। তবে তিনি বলেন, ভবন দুটি বিশ্বের অন্যতম শীর্ষ বাণিজ্যিক সম্পত্তি, যা নিয়ে আমরা গর্ববোধ করি। ভর্নাদোর মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।